আমাদের প্রথম চ্যাপ্টার সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা। আচ্ছা, তো বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করি আর দ্বারা, রিয়েল নাম্বার। তো এখন এই বাস্তব সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাগুলো অন্তর্ভুক্ত আছে? সকল ধরনের পূর্ণ সংখ্যা অন্তর্ভুক্ত আছে। তার মানে -2 3 -1 2 -2 -3 ডট 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 এরকম অসীম পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা হয়, এই ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলা 0, তারপরে 1 2 3 4 5 6 করে অসীম পর্যন্ত যতগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, এরা সবাই হইতেছে আমাদের বাস্তব সংখ্যার পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তার মানে এই সব পূর্ণ সংখ্যাই বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। তারপরে আছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলা? যেগুলাকে p/q আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, মানে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p আর q পরস্পর সহমৌলিক এবং q > 1 হবে। ঠিক আছে, তাইলে এই সংখ্যাগুলা হবে মূলদ। এই মূলদ সংখ্যাগুলো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। আর আছে অমূলদ সংখ্যা, যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। এগুলো হইতেছে আমাদের অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাগুলোরও আমরা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত করি। তারপরে আছে আমাদের দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার মধ্যে আছে আবৃত দশমিক, অনাবৃত দশমিক। আবৃত দশমিকের মধ্যে আবার আমরা যদি ভাগ করতে যাই, আছে সসীম আবৃত। ঠিক আছে, সসীম আবৃত বলতে আর কি সসীম দশমিক সংখ্যা, আবৃত না। আসলে আমরা দুইটা ভাগ করছি, বাট এটা নর্মাল ভাগটা হইতেছে এরকম যে দশমিক ভগ্নাংশ হইতেছে দুই ধরনের, সসীম আর অসীম আবৃত। আর এই অনাবৃত দশমিক সংখ্যা যেগুলা, এইগুলা সাধারণত অমূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হয়। তার মানে মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হইতেছে আমাদের এই দুইটা অংশ, সসীম সসীম দশমিক এবং অসীম সরি সসীম দশমিক আর অসীম আবৃত। ঠিক আছে, এই দুইটা সংখ্যা হইতেছে আমাদের দশমিক সংখ্যার মূলদ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত হয়। আর অমূলদ সংখ্যাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয় কারা? অনাবৃত দশমিক সংখ্যা। তার মানে যেই অনাবৃত অসীম দশমিক সংখ্যা যেগুলা, মানে যেগুলা শেষ নাই এবং আবৃতও না। আবৃত মানে হইতেছে একটা সংখ্যা কিছু মানে বারবার রিপিটেশন বা পৌনপুনিক দিয়ে যে সংখ্যাগুলো লিখতে পারি, সেগুলো হইতেছে আমাদের অসীম আবৃত সংখ্যা। আর পৌনপুনিক দিয়ে যেগুলো লেখা যায় না, মানে যে সংখ্যাগুলো শেষ নাই, এগুলো হইতেছে আমাদের অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে এইগুলো হইতেছে আমাদের দশমিক সংখ্যার ভাগ। আর আছে আমাদের স্বাভাবিক সংখ্যা n, ন্যাচারাল নাম্বার। যেটা ন্যাচারাল নাম্বারগুলো আমরা কোনগুলা? 1 2 3 4 ডট 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 অসীম পর্যন্ত, মানে সকল ধনাত্মক সংখ্যায় এগুলো হইতেছে আমাদের ন্যাচারাল নাম্বার। আচ্ছা, আর আছে আমাদের ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে আবার দুইটা পার্ট থাকে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোও আমাদের এই বাস্তব সংখ্যারই অন্তর্ভুক্ত। তাইলে বাস্তব মানে বস্তু জগতে যত ধরনের সংখ্যা আছে, সংখ্যার প্রকারভেদ আছে, এরা সবাই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এখন এদের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে যাই, তাহলে দেখা যায় যে ন্যাচারাল নাম্বার ইজ দ্য সাবসেট অফ পূর্ণ স্বাভাবিক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার সাবসেট হয়। কারণ আমি দেখি এই ন্যাচারাল নাম্বার কোনগুলা? 1 2 3 সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কোনগুলা? যেগুলোর মধ্যে ধনাত্মক, ঋণাত্মক এবং 0 তিন টাইপেরই আছে, এরা সবাই হইতেছে পূর্ণ সংখ্যা। তাইলে ন্যাচারাল নাম্বার এটা সাবসেট, পূর্ণ সংখ্যার সাবসেট। আবার পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার সাবসেট হয়, কারণ যেই কোনো পূর্ণ সংখ্যাকে আমরা মূলদ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এগুলো হইতেছে জেড হইতেছে আমার কিউ এর সাবসেট, আর এই মূলদ সংখ্যা হইতেছে আমাদের বাস্তব সংখ্যা আর এর সাবসেট। ঠিক আছে, কারণ মূলদ সংখ্যাগুলো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত যেহেতু, তার মানে বাস্তব সংখ্যার সেটটা বড়, তাইলে কিউ ইজ দ্য সাবসেট অফ আর। এটা হইতেছে আমাদের সম্পর্ক। মাঝে মধ্যে অবজেক্টিভে আসে যে সংখ্যাগুলোর সম্পর্ক কি, যে ন্যাচারাল নাম্বার পূর্ণ সংখ্যা সাবসেট, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা সাবসেট, আর মূলদ সংখ্যা বাস্তব সংখ্যার সাবসেট হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য। বাস্তব সংখ্যার স্বীকার্য, ফার্স্টের স্বীকার্যটা আমরা দেখি আবদ্ধতা। আবদ্ধতা বলতে বোঝায়, এখন আবদ্ধতা আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে যোগের জন্য আবদ্ধতা আর গুণনের জন্য আবদ্ধতা। যোগের জন্য আবদ্ধতাটা কি বলে? যদি এ এবং বি দুইটা সংখ্যা রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হয়, এ এবং বি দুইটা সংখ্যা নিলাম যেগুলো রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত, তাইলে এ প্লাস বিও রিয়েল নাম্বারের অন্তর্ভুক্তই হবে।
তার মানে যে দুইটা সংখ্যা নিয়েছি এই দুইটা সংখ্যার যোগফলও কি হবে, রিয়েল নাম্বার অন্তর্ভুক্ত হবে যদি ওই দুইটা সংখ্যা রিয়েল নাম্বার অন্তর্ভুক্ত হয়। গুণনের ক্ষেত্রেও সেম, এ আর বি যদি রিয়েল নাম্বার অন্তর্ভুক্ত হয়, এ ইন্টু বি গুণফলটাও রিয়েল নাম্বারের অন্তর্ভুক্তই হবে। তারপরে আমাদের আছে দ্বিতীয় স্বীকার্য সংযোজন যোগ্যতা। একই, যোগের জন্য একটা, গুণের জন্য একটা, দুইটা সেম, কথা একই। যদি এ বি সি তিনটা সংখ্যায় রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হয়, তাইলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস ব্র্যাকেট বি প্লাস সি ইকুয়াল টু আমরা লিখতে পারি ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এগুলো সোজা জিনিস। এই সংযোজন যোগ্যতা, এই স্বীকার্যগুলো এগুলো সবাই জানি। গুণের ক্ষেত্রেও এ বি সি ইজ দ্য এলিমেন্ট অফ আর হলে এ ইন্টু ব্র্যাকেট বি সি ইকুয়াল টু ব্র্যাকেট এ বি ইন্টু সি, এভাবে হয়। এই বৈশিষ্ট্যটা বলা হয় সংযোজন যোগ্যতা। আচ্ছা, তারপরে আমাদের এই দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট, অভেদকের অস্তিত্বশীলতা আর বিপরীতকের অস্তিত্বশীলতা। অভেদকের অস্তিত্বশীলতা বলে যোগের জন্য যে অভেদক, যোগের অভেদক যেটারে বলে, যোগের অভেদক জিনিসটা কি, যে রিয়েল নাম্বারে কেবলমাত্র একটা সংখ্যা শূন্য আছে, যার জন্য সকল এ ইজ দ্য এলিমেন্ট অফ আর হলে এ প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস এ ইকুয়াল টু এ হয়। এখন এই কথাটার ব্যাখ্যা কি, মানে হইতেছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত কেবলমাত্র একটাই সংখ্যা আছে, সেটা কোনটা, শূন্য সংখ্যাটা। এই শূন্য সংখ্যার সাথে আমরা যদি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত অন্য যে কোনো সংখ্যা যোগ করি, তাইলে এই অন্য যে কোনো সংখ্যা প্লাস জিরো, এই যে এ প্লাস জিরো প্লাস জিরো প্লাস এ ইকুয়াল টু এ হয়। এটা হইতেছে অভেদকের অস্তিত্বশীলতা। তার মানে রিয়েল নাম্বারের মধ্যে একটাই শূন্য আছে, যেই শূন্যের জন্য রিয়েল নাম্বার অন্তর্ভুক্ত অন্য সব উপাদানের সাথে শূন্য যোগ করলে রেজাল্টের মান ওই রিয়েল নাম্বারই হয়। এটা হইতেছে আমাদের অভেদকের অস্তিত্বশীলতা, এটা যোগের অভেদক। তারপরে আসতেছে গুণের অভেদক। গুণের অভেদক কি বলে, যে রিয়েল নাম্বারে কেবলমাত্র একটি সংখ্যা ওয়ান আছে, রিয়েল নাম্বারের মধ্যে শুধুমাত্র একটা সংখ্যাই আছে ওয়ান, যার জন্য, তার মানে এই ওয়ানের জন্য, শুধুমাত্র এই একটা সংখ্যা ওয়ানের জন্যই সকল এ ইজ দ্য এলিমেন্ট অফ আর হলে এ ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু এ ইকুয়াল টু এ হয়। একের সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে তো ওই সংখ্যায় রেজাল্ট হয়, সেটাই জায়গায় বলছে যে রিয়েল নাম্বারে শুধুমাত্র এই একটা সংখ্যাই আছে ওয়ান, যেটার সাথে রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত অন্য যে কোনো সংখ্যা গুণ দিলে গুণফলের মান ওই রেজাল্টই হয়। এটা হচ্ছে আমাদের গুণের অভেদক। এই গেল অভেদকের অস্তিত্বশীলতা। তারপরে আছে আমাদের বিপরীতকের অস্তিত্বশীলতা। আচ্ছা, যোগের বিপরীতক, গুণের বিপরীতক, এই জায়গায় দুইটা বিপরীতক, একটা যোগের একটা গুণের। আচ্ছা, যোগের বিপরীতক কি বলে, সকল এ ইজ দ্য এলিমেন্ট অফ আর এর জন্য, মানে রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত সকল সংখ্যার জন্যই কেবল একটাই মাইনাসে পাওয়া যায়। তার মানে তুমি রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত যে কোনো একটা সংখ্যা নিলে ওই সংখ্যার জন্য কেবলমাত্র একটাই সংখ্যাই রিয়েল নাম্বারে আছে, যেটা মাইনাস ওয়ান, যার জন্য এ প্লাস মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে। তার মানে এটা যদি এমনি ব্যাখ্যা দিতে যাই, ধরি আমরা দুই একটা সংখ্যা যেটা রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। এখন এই দুই রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত, ধরলাম এই দুই এর মান এ। এখন এই এর জন্য কেবলমাত্র একটাই মাইনাস এ পাওয়া যাবে রিয়েল নাম্বারের মধ্যে, কারণ টু এর জন্য শুধুমাত্র মাইনাস টুই একটা সংখ্যা যেটা রিয়েল নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, এখন এই টু প্লাস মাইনাস টু প্লাস টু ইকুয়াল টু তো জিরোই হয়। তার মানে যে কোনো সংখ্যা রিয়েল নাম্বার অন্তর্ভুক্ত হলে তার জন্য শুধুমাত্র একটাই সংখ্যা পাওয়া যাবে মাইনাস এ, যার জন্য মাইনাস এ প্লাস ওয়ান প্লাস মাইনাস এ প্লাস এ বা এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু জিরো হয়।
এগুলো হইতেছে আমাদের বিপরীতকের অস্তিত্বশীলতা। ঠিক আছে, আর আছে গুণের অস্তিত্বশীলতা, গুণাত্মক বিপরীতকের অস্তিত্বশীলতা। সেটা কি বলে, সকল এ ইজ দ্য এলিমেন্ট অফ আর এর জন্য কেবলমাত্র এ ইনভার্স একটাই পাওয়া যাবে, একটাই এ ইনভার্স পাওয়া যাবে। তাহলে 2 যদি একটা রিয়েল নাম্বার অন্তর্ভুক্ত হয়, এই একটা সংখ্যার জন্য কেবলমাত্র একটাই ইনভার্স পাওয়া যাবে। তার মানে 2 যদি রিয়েল নাম্বার অন্তর্ভুক্ত হয়, 2 এর জন্য একটাই ইনভার্স মান পাবো, সেটা হচ্ছে 2 ইনভার্স। 2 ইনভার্স মানে হচ্ছে হাফ, যেটা রিয়েল নাম্বার অন্তর্ভুক্ত। তার মানে যে কোনো সংখ্যার জন্য শুধুমাত্র একটাই ইনভার্স মান পাওয়া যায়, যে দুইটা মানের জন্য এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু 1 হয়। তুমি দেখো এই জায়গায় একটা 2 আর একটা হাফ, তাই না? তো 2 ইন্টু হাফ ইকুয়াল টু হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1 হয়। তার মানে যে কোনো বাস্তব সংখ্যার জন্য কেবলমাত্র আরেকটা এ ইনভার্স পাওয়া যাবে, যেটার জন্য এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু 1 হয়। এটা ছিল গুণাত্মক বিপরীতকের অস্তিত্বশীলতা। এছাড়াও আরও অনেক অস্তিত্বশীলতা আছে, বা স্বীকার্য, সরি অস্তিত্বশীলতা না, স্বীকার্য আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে। এই জায়গায় কিছু ইম্পর্টেন্ট স্বীকার্যগুলো আলোচনা করা হয়েছে, বাকিগুলা আমরা একটু বাসায় দেখব। আচ্ছা, তারপরে ক্রমভিত্তিক স্বীকার্য আছে কিছু, এগুলো সোজা জিনিস, এগুলা একটু দেখলেই বোঝা যায় যে এ বি সি 3টা নাম্বারে যদি রিয়েল নাম্বার অন্তর্ভুক্ত হয়, তাইলে এ হয় গ্রেটার দেন বি হবে, অথবা এ আর বি সমান হবে, অথবা এ থেকে বি ছোট হবে। এই 3টা কেসই তো সম্ভব যে কোনো দুইটা সংখ্যার ক্ষেত্রে। এ আর বি দুইটা সংখ্যা হইলে হয় এ বি থেকে বড় হয়, নাহলে এ বি এর সমান হয়, অথবা এ বি থেকে ছোট হয়। এই 3টাই কেস হওয়া সম্ভব। দ্বিতীয়টা বলতেছে যদি এ বি থেকে বড় হয় এবং বি সি থেকে বড় হয়, তার মানে এ থেকে বি বড়, সরি বি থেকে এ বড়, আবার সি থেকে বি বড়, তার মানে এ সি থেকে বড় এখান থেকে লেখা যায়, তাই না? এই যে এইটাই লেখা হয়েছে যে এ গ্রেটার দেন বি ও বি গ্রেটার দেন সি হলে এ গ্রেটার দেন সি। এ সহজ জিনিস। আর এ যদি বি থেকে ছোট হয়, এ লেস দেন বি, আবার বি লেস দেন সি, তার মানে এ থেকে, সরি বি থেকে এ ছোট, আবার সি থেকে বি ছোট, তাইলে অবশ্যই এ সি এর থেকে ছোট হবে। তাইলে আমরা লিখতে পারি এ লেস দেন সি, সহজ শর্ত। তারপরে বলতেছে যদি এ গ্রেটার দেন বি হয়, তাইলে দুই পাশে যদি আমরা একই নাম্বার যোগ করি, তাহলে এই গ্রেটার দেন চিহ্নটা আগে যেরকম ছিল তাই থাকবে, চিহ্ন পাল্টাবে না। তার মানে এ গ্রেটার দেন বি হলে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি হবে। একই সংখ্যা দুই পাশে যোগ বিয়োগ করলে চিহ্ন একই থাকবে। তারপরে বলতেছে এ গ্রেটার দেন বি, তার মানে এ বি থেকে বড় হবে, এবং সি যদি 0 থেকে বড় হয়, তার মানে সি যদি ধনাত্মক হয়, তাইলে এ ইন্টু সি গ্রেটার দেন বি ইন্টু সি হয়। আমরা ধরলাম এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, আর সি ইকুয়াল টু আমরা ধরলাম আর ধরো 4। তাইলে এ ইন্টু সি এর মান কত হবে? এ 2 আর সি এর মান 4 গ্রেটার দেন 3 ইন্টু 4, সরি এ গ্রেটার দেন বি হইতে হবে, তো সরি এ এর মান 3 ধরি, বি এর মান 2, তাইলে 3 ইন্টু 4, 2 ইন্টু 4। তাই দেখো এটা যদি সি ধনাত্মক সংখ্যা হয় তাহলে কি আসতেছে, এ ইন্টু সি বি ইন্টু সি এর থেকে বড় হয়। আর যদি সি এর মান লেস দেন 0 হয়, তার মানে ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে কি হয় দেখি। আমরা ধরলাম এ এর মান এখনো 3 আছে, বি এর মান 2 আছে, কিন্তু সি এর মান এবার হয়ে গেছে -4। আচ্ছা, এখন দেখি এ ইন্টু সি আর বি ইন্টু সি এর মান কত হয়। এ ইন্টু সি আসবে 3 ইন্টু -4, বি ইন্টু সি আসবে 2 ইন্টু -4, এটা -12 আর এটা -8। অবশ্যই -12 থেকে -8 এর মান বড়,
তার মানে এ গ্রেটার দেন বি হলে এবং সি যদি ঋণাত্মক সংখ্যা হয়, 0 থেকে ছোট হয়, তাইলে এ সি লেস দেন বিসি হবে। ঠিক আছে, তাহলে গুণফলটা কি হবে, এবার চিহ্ন পাল্টাই গেছে, কারণ আমরা ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করছি, এই জন্য এবার চিহ্নটা পাল্টাই গেছে, গ্রেটার দেন চিহ্ন লেস দেন চিহ্ন হয়ে গেছে। এই ছিল নর্মাল স্বীকার্য, যেগুলা আমাদের ক্রমভিত্তিক স্বীকার্য বা বাস্তব সংখ্যার স্বীকার্য যেগুলা, সেগুলা আরও বই দেখলে আমরা আরও কিছু স্বীকার্য পাবো, এগুলা সহজ জিনিস, ক্লিয়ার, বোঝার মতোই। আচ্ছা, এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা একটু ব্যবধি নিয়ে আলোচনা করি। ব্যবধি জিনিসটা কি? ব্যবধি বলতে বোঝায় একটা নির্দিষ্ট পরিসর। ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিসরই হইতেছে আমাদের ব্যবধি। এখন এই ব্যবধি কয় ধরনের? ব্যবধি আছে 4 ধরনের ব্যবধি। ক্লিয়ার বোঝা যায় কিনা শর্ত এই পাশে লেখাটা, আচ্ছা আমি আবার লিখে দিব। খোলা ব্যবধির ক্ষেত্রে আমরা একটু তাকাই। এ বি, আমরা ধরে নিলাম এ এবং বি দুইটা সংখ্যা রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। এ বি দুইটা সংখ্যাই রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত এবং সেটা খোলা ব্যবধিতে আছে। খোলা ব্যবধির চিহ্নটা হয় এরকম ফার্স্ট ব্র্যাকেট। খোলা ব্যবধি মানে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এই খোলা ব্যবধি থাকলে আমরা ধরে নিলাম এ সংখ্যা এটা আর বি সংখ্যা এটা, সংখ্যা রেখায় যদি প্রকাশ করি, এ সংখ্যা এটা আর বি এটা, তাইলে খোলা ব্যবধি মানে আমরা বলছি ব্যবধি মানে নির্দিষ্ট ব্যবধান বা একটা নির্দিষ্ট সীমা। এই খোলা ব্যবধি এ বি মানে হইতেছে এ আর বি এর মাঝখানে যত সংখ্যা আছে এই সব সংখ্যাই এই সেটের অন্তর্ভুক্ত, কিন্তু এ বি বাদে। খোলা ব্যবধি মানে হইতেছে এ বি বাদে যা সংখ্যা আছে সবগুলাই এটার মধ্যে অন্তর্ভুক্ত। তাইলে আমরা এ আর বি গোল করে দিব, কিন্তু এই এ আর বি কালো করব না। এ আর বি বাদে এদের মাঝখানে যত সংখ্যা আছে, যত বাস্তব সংখ্যা আছে, এরা সবাই এই সেটের অন্তর্ভুক্ত। তাইলে একটা সেট দেখলে আমরা কেমনে খোলা ব্যবধি বুঝবো? যদি দুই পাশেই ফার্স্ট ব্র্যাকেট থাকে, তাহলে সেটা খোলা ব্যবধি। আচ্ছা, সেটের প্রকাশটা কি? এরকম বলে যে x such that a greater than b, এরকম। ঠিক আছে, এরকম বলা হয় যে x is the element of a b, মানে x such that a থেকে x এর মান বড়, b থেকে x এর মান ছোট, কিন্তু a আর b কোনোটারই সমান না। আচ্ছা, এই গেল খোলা ব্যবধি যেটা। তারপর আমাদের আছে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধিতে দেখি আমরা এই যে থার্ড ব্র্যাকেট চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, তার মানে কোন সেটের দুই পাশেই যদি আমরা দেখি থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এটা বদ্ধ ব্যবধি। আচ্ছা, বদ্ধ ব্যবধি কি মিন করে? বদ্ধ ব্যবধি মিন করে যে এ আর বি এর মাঝখানে যত সংখ্যা আছে ওই সব সংখ্যাই এই সেটের সদস্য এ আর বি সহ। খোলা ব্যবধিতে আমরা কি করছি? এ আর বি এর সকল মান নিছি এ আর বি এর মধ্যবর্তী, কিন্তু এ আর বি কে বাদ দিয়ে দিছি। কিন্তু বদ্ধ ব্যবধি মানে হইতেছে এ আর বি এর মাঝখানে সকল মান এবং এ আর বি তারা দুইজনে এই সেটের অন্তর্ভুক্ত। প্রকাশটা এক্স সাচ দ্যাট এ গ্রেটার দেন আর এ লেস দেন আর ইকুয়ালস টু এক্স লেস দেন আর ইকুয়ালস টু বি। তার মানে এক্স এর মান এ থেকে বড় বা সমান, বি থেকে ছোট বা সমান। ঠিক আছে, তাহলে আমরা এই এ আর বি এই দুইটারেই কালো করে দিব, তখন এটা হয়ে যাবে আমাদের বদ্ধ ব্যবধি। চিনার উপায় কি? দুই পাশেই থার্ড ব্র্যাকেট। তারপরের ব্যবধিটা হইতেছে আমাদের বদ্ধ খোলা ব্যবধি। দেখো, শুরুতে বদ্ধ, তারপরে খোলা। তার মানে সেট যেটা লিখছি আমি এ আর বি, এই সেটের ফার্স্ট অংশটা হবে বদ্ধ, সেকেন্ড অংশটা হবে খোলা। বদ্ধর চিহ্ন থার্ড ব্র্যাকেট, তাই আমি ফার্স্টে থার্ড ব্র্যাকেট দিছি। খোলার চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট, তাই আমি লাস্টে ফার্স্ট ব্র্যাকেট দিছি। তো এটা কি মিন করে? যেই পাশে বদ্ধ ব্যবধি দেওয়া আছে, তার মানে ওই পাশে যে রেঞ্জটা দেওয়া আছে সেই রেঞ্জটাও সেটের অন্তর্ভুক্ত হয়। আর খোলা ব্যবধি যেদিকে দেওয়া আছে সেই রেঞ্জের লাস্ট যে মানটা দেওয়া আছে রেঞ্জের, ওইটা সেটের অন্তর্ভুক্ত হয় না। তাইলে এখানে বলা হয়েছে বদ্ধ খোলা, তার মানে এর দিকে বদ্ধ ব্র্যাকেটটা দেওয়া আছে, তার মানে
এই সেটে এটা কি মিন করে, এ আর বি এর মধ্যবর্তী সকল মান এ সহ, কিন্তু বি থাকবে না এই সেটের মধ্যে, ঠিক আছে? কারণ বি এর পাশটা খোলা আছে। খোলা থাকা মানে কি, বি ওই সেটের অন্তর্ভুক্ত না, শুধুমাত্র এ এবং এ বি এর মধ্যবর্তী যত মান আছে এরা সবাই এই সেটের অন্তর্ভুক্ত। প্রকাশটা কিরকম, এক্স সাচ দ্যাট এ লেস দেন অর ইকুয়ালস টু এক্স, এক্স লেস দেন বি। তার মানে এক্স এর মান এর সমান হইতে পারে, এ থেকে বড়ও হইতে পারে, কিন্তু এক্স এর মান বি থেকে অবশ্যই ছোট হবে, কিন্তু বি এর সমান কখনোই হবে না, কারণ বি এর পাশটা খোলা ব্যবধি দেওয়া আছে। তারপরে হইতেছে আমাদের খোলা বদ্ধ ব্যবধি, সেম জিনিস বদ্ধ খোলার মতো, এবার খালি খোলা অংশটা শুরুতে, বদ্ধ অংশটা লাস্টে। তার মানে এবার সেটটা কি হবে, বি এবং এ বি এর অন্তর্ভুক্ত সকল মান, কিন্তু এটার মধ্যে এ অন্তর্ভুক্ত হবে না, তার মানে এ বাদে এ বি এর মধ্যবর্তী সকল মান এবং বি। প্রকাশটা কিরকম, এক্স সাচ দ্যাট এ গ্রেটার এ লেস দেন এক্স, এক্স লেস দেন অর ইকুয়ালস টু বি। তার মানে এক্স এর মান এ থেকে অবশ্যই বড় হবে, এ এর সমান কখনো হইতে পারবে না, কিন্তু বি এর সমান হইতে পারে বা বি থেকে ছোট হইতে পারে। এই ছিল আমাদের টোটাল 4টা ব্যবধি। আমরা এই যে কোনো নর্মালি আমাদের অবজেক্টিভের মধ্যে আসে, এই ব্যবধির চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি ব্যবধি। সেইখান থেকে আমাদের যদি সংখ্যা রেখা দেয় বা সেটে প্রকাশ দেয়, আমরা এই 4টা স্টেপে 4টার মধ্যে কোনটার মধ্যে পড়ে সেটার মধ্যে আমরা বিবেচনা করে সেটা মানে নির্ধারণ করতে পারবো যে ব্যবধিটা আসলে কি। এই ছিল আমাদের ব্যবধি। এতটুকু পর্যন্ত বাস্তব সংখ্যার নর্মাল থিওরি। এরপরে আমরা আস্তে আস্তে ম্যাথ করা শুরু করি। আমরা ফার্স্টে ম্যাথটা শুরু করি। আমরা প্রথমে যে ম্যাথ করব সেটা হইতেছে আমাদের আচ্ছা, আমরা ফার্স্টে আমরা পরম মান সংক্রান্ত ম্যাথ দিয়ে শুরু করি। টাইপ 1 আমাদের টাইপ 1 এর ম্যাথগুলো হইতেছে পরম মান সংক্রান্ত ম্যাথ। টাইপ 1 এর ম্যাথ কোনগুলা, পরম মান সংক্রান্ত। আচ্ছা, টাইপ 1 এর ম্যাথ পরম মান সংক্রান্ত। এখন পরম মান জিনিসটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। যে পরম মান বলতে কোন সংখ্যা 0 থেকে কতটুক বড় অথবা 0 থেকে কতটুক ছোট তা বোঝায়, ঠিক আছে? এক্স এর পরম মান বলতে বোঝায় এক্স এর মান 0 থেকে কতটুক বড় বা 0 থেকে কতটুক ছোট। অথবা এটা যদি আমরা সংখ্যা রেখা ভিত্তিতে প্রকাশ করতে চাই, তখন আমরা বলতে পারি যে একটা সংখ্যা এক্স এই সংখ্যা রেখা 0 বিন্দু থেকে কতটুক ডানে বা কতটুক বামে অবস্থিত, ওই পার্থক্যটারই বলা হবে আমাদের পরম মান। এবং পরম মান চিহ্নকে প্রকাশ করা হয় দুই পাশে এই দুইটা দাগ দ্বারা, মডুলাস চিহ্ন দ্বারা। মডুলাস বলে এটারে। এক্স এর পরম মান এক্স এর দুই পাশে দুইটা দাগ দিয়ে দেয়, এক্স মডুলাস বলে এটারে। আচ্ছা, এই পরম মান তাইলে কি বুঝাইতেছে, যে এক্স এর মানটা 0 থেকে কত বড় বা 0 থেকে কত ছোট। তা আমরা ধরে নিলাম এক্স এর একটা মান যেটা 4। আচ্ছা, তো 0 থেকে এই 4 এর দূরত্বটা কত, আমরা যদি সংখ্যা রেখায় দেখি 4 একক দূরত্ব। 4 মাইনাস 0 তার মানে 4। আচ্ছা, তারপরে এক্স এর মান আমরা যদি ধরি -4, তাইলে এটা কি লিখতে পারি আমরা, এক্স এর মান -4 হইল এই 0 থেকে এটার দূরত্ব কত, আমরা শুধু দূরত্ব জানতে চাইছি। দূরত্ব মানে এইটা আর এটার ব্যবধান কত, এটা আর এটার ব্যবধান কত, 0 মাইনাস -4 ইজ ইকুয়ালস টু 4, 4। তার মানে পরম মান শুধুমাত্র দূরত্বটা বা ব্যবধানটা বা কত বড় কত ছোট ওইটাই বুঝাইতেছে। তার মানে পরম মান সবসময়ই ধনাত্মক হবে, ঠিক আছে? যে কোনো সংখ্যার পরম মান অলওয়েজই ধনাত্মক হয়। কিভাবে দেখলাম, এই যে কারণ এই পরম মান জিনিসটাই হইতেছে কতটুক ছোট কতটুক বড় এই জিনিসটা বোঝায়, অথবা 0 বিন্দু থেকে কতটুক ডানে কতটুক বামে তার দূরত্ব। তো দূরত্বটা আমরা সবসময় শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু দিয়েই ক্যালকুলেশনে আনি, তাই পরম মানগুলো সবসময় ধনাত্মক সংখ্যা হয়, পরম মান কোনো সময় ঋণাত্মক হয় না।
ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা সকল ক্ষেত্রেই পরম মান অলওয়েজই পজিটিভ। ঠিক আছে, তো এখন এক পরম মানের আমরা যদি মানটা সেট আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখতে পারি এক্স এর পরম মান ইকুয়াল টু এক্স যখন এক্স এর মান 0 থেকে বড় হয়। তার মানে এক্স এর মান 0 থেকে বড় হইলে আমরা এক্স এর পরম মান ইকুয়াল টু এক্স লিখতে পারি। ইকুয়াল 0 লেখা যায় যখন এক্স ইকুয়াল টু 0 হয়, আর এক্স এর মান যদি নেগেটিভ হয় তখন আমরা লিখতে পারি যখন এক্স লেস দেন 0 হয়। ঠিক আছে, এটা হইতেছে আমাদের সেট বা সেট ফাংশন আকারে প্রকাশ করার ওয়ে, যে এক্স এর 3টা মান হওয়া সম্ভব, সরি এক্স এর পরম মানে 3টা মান হওয়া এরকম সম্ভব, যে এক্স যখন এক্স এর মান ধনাত্মক হবে 0, এক্স এর মান 0 হইলে, আর ঋণাত্মক মান এক্স এর পরম মান ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0 হয়। এই 3টা ছিল আমাদের পরম মান সংক্রান্ত প্রকাশটা। আচ্ছা, এরপরে আচ্ছা, তারপরে আমরা একটু দেখি পরম মানের একটা বৈশিষ্ট্য আমাদের ম্যাথ করার ক্ষেত্রে খুব বেশি লাগে, যে কোনো সংখ্যার এই যে এরকম যদি দেওয়া থাকে যে কোনো সংখ্যার পরম মান অন্য একটা সংখ্যার থেকে ছোট বা সমান দেওয়া থাকে, তাইলে আমরা সেখান থেকে এটা লিখতে পারি মাইনাস এ এক্স এ। এটা এরকম করে লেখা যায় যে এক্স এর পরম মান এ থেকে ছোট বা সমান হলে মাইনাস এ থেকে এক্স এর মান বড় বা সমান হবে, এবং এ থেকে এক্স এর মান ছোট বা সমান হবে। এটা একটা পরম মানের একটা স্বীকার্য, যে পরম মান এক্স এর মান যদি এ থেকে ছোট বা সমান হয়, তাইলে মাইনাস এ থেকে এক্স এর মান বড় বা সমান এবং এ থেকে এক্স এর মান ছোট বা সমান হয়। এটা একটা স্বীকার্য, এই স্বীকার্যটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের লাগবে, আমরা পরে ম্যাথ করার সময় দেখব এই স্বীকার্যটা আমাদের অনেক বেশি লাগবে। আচ্ছা, এই গেল পরম মান সংক্রান্ত মোটামুটি থিওরি। এখন আমরা যদি ম্যাথ করতে যাই, আচ্ছা আমাদের ফার্স্ট আমরা কিছু নর্মাল ম্যাথ করি, যে পরম মান সংক্রান্ত যে মান নির্ণয়। ঠিক আছে, মান নির্ণয় সংক্রান্ত কিছু ম্যাথ। আচ্ছা, মান নির্ণয় থেকে আমরা একটা নর্মাল ম্যাথ করলেই হয়। আমরা ধরি একটা ম্যাথ, যে আমাদের 13 প্লাস -1 -4 -3 -8। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা যদি দেখি এটা আমরা লিখতে পারি 13 প্লাস -1 -4 মানে -5 -3 -8 রাখলাম। এখন আমরা বলছি পরম মান ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যার পরম মান অলওয়েজ ধনাত্মক সংখ্যাই হয়। তাইলে আমরা এটা লিখতে পারি 13 প্লাস -5 এর মডুলাস মানে মানটা হইতেছে 5। আচ্ছা, -3 -8 এর পরম মান কত? 8। তাহলে এই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি মান আসে 7। তো এরকম মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ যেগুলো আছে এগুলো খুবই সোজা। ঠিক আছে, শুধু পরম মানগুলা আমাদের বের করে নিতে হবে, যে কোনটার পরম মান কীরকম হয় সেটা বের করে আমরা নর্মাল যোগ বিয়োগ করে দিলেই মান নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলা অনেক সহজেই করা যাবে। তো এইটার এই একটা অঙ্ক দেখাইলেই মনে করি যথেষ্ট, এর বেশি দেখানোর দরকার নাই। এরপরে আমরা আরেকটা ম্যাথ করতে পারি, এটা তো গেল মান নির্ণয়, পরম মানের মধ্যে মান নির্ণয়। তারপরে আমরা আরেকটা অংশ করি, যেটা হইতেছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ।
আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো আমরা কেমনে করব? মনে করি আমাদের কাছে আমরা ধরলাম একটা ম্যাথ দেওয়া আছে যে 2x প্লাস 3 এর পরম মান ইজ লেস দেন 7। ঠিক আছে, এখন এটারে আমাদের বলছে যে এখানে পরম মান চিহ্ন দেওয়া আছে 2x প্লাস 3 এর পরম মান লেস দেন 7। এটাকে কিভাবে আমরা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে পারবো? তার মানে এই জায়গায় পরম মান চিহ্ন থাকবে না। আচ্ছা, এখন আমরা তাকাই পরম মান সংক্রান্ত একটাই স্বীকার্য, আমরা যেটা বলে আসছি উপরে, যে কোনো সংখ্যার পরম মান যদি অন্য সংখ্যা থেকে ছোট বা সমান হয়, তাইলে সেটা আমরা লিখতে পারি যে মাইনাস এ থেকে এক্স এর মান বড় বা সমান এবং এ থেকে এক্স এর মান ছোট বা সমান হয়। সেটা এই সমান চিহ্ন যদি না থাকে, একই জিনিস, শুধু এবার আমরা সমান চিহ্নটা রাখবো না, তাই তো? এরকম সেম জিনিস, শুধু সমান চিহ্ন থাকলে সমান চিহ্ন সহ লিখবো, সমান চিহ্ন না থাকলে সমান চিহ্ন ছাড়া লিখবো। তো এখন এইটা তাকাই দেখি, এইটার দিকে আমরা যদি এটারে ধরি এক্স আর এটা এ, তাইলে এটা কি এক্স লেস দেন এ এই আকারে আছে না? এক্স এর পরম মান এ থেকে ছোট, তাইলে এটারে আমরা কি লিখতে পারি? মাইনাস এ, এরকম লিখতে পারি। তাহলে এখানে এ এর মান কত? 7। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি না যে -7 তার থেকে 2x প্লাস 3 এর মান বড়, তার থেকে 7 বড়। আমাদের পরম মান সংক্রান্ত স্বীকার্য থেকে আমরা খুব ইজিলি এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, তাইলে এখন এই জায়গা থেকে এটা নর্মাল অসমতা হয়ে গেল। এখন এই জায়গা থেকে আমরা জাস্ট যোগ বিয়োগ করব। আমরা দেখি -7 -3, সেখান থেকে 2x প্লাস 3 -3 7 -3, এটার মান কত আসে? -10। এটার মান কত আসে? 2x প্লাস 3 -3, 7 -3 এর মান আসে 4। সেখান থেকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, -10 ডিভাইডেড বাই 2, 2x বাই 2, 4 বাই 2 সমান সমান -5x2। সুতরাং নির্ণয় সমাধান কত বা নির্ণয় প্রকাশ -5x2। এই যে আমরা যে প্রকাশ করলাম, এই প্রকাশের মধ্যে কোনো পরম মান চিহ্ন নাই। আমরা যদি একটু খেয়াল করি, কোনো পরম মান চিহ্ন নাই। এই পরম মান চিহ্ন ব্যতীতই আমাদের প্রকাশটা করতে বলছে বা সমাধানটা করতে বলছে। ঠিক আছে, তাইলে আমরা এইভাবে পরম মান চিহ্ন ব্যতীত যে কোনো ম্যাথ করতে পারবো। আমরা আর একটা ম্যাথ দেখাই। পরম মান চিহ্ন ব্যতীত আরেকটা ম্যাথ আমরা ধরি, এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে x এর পরম মান 1 থেকে বড় এবং 5 থেকে ছোট। এখন এইটা কিন্তু কোনো প্যাটার্নের মধ্যে পড়তেছে না, পড়তেছে? এটা কোনো প্যাটার্নের মধ্যে পড়তেছে না, কারণ এই জায়গায় আমরা দেখছি যে x এর পরম মান লেস দেন 1 হইলে আমরা এরকম লিখতে পারতাম, কিন্তু এই জায়গায় কিন্তু x এর মান কারো থেকে ছোট, 5 থেকে ছোট বলা আছে, কিন্তু তার রেঞ্জ দেওয়া আছে 1 থেকে বড়। তার মানে আমরা ইজিলি এটার ক্যালকুলেশন ওই আমাদের স্বীকার্য ভিত্তিক ক্যালকুলেশন করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা সেট ফাংশন সংক্রান্ত যেই আমরা একটা লিখছি, এই সমাধানটা এইভাবে সমাধান করা যায়। আচ্ছা, আমরা যদি দেখি 1 আর 5 এই দুইটার মাঝখানে x এর পরম মান থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন এইটারে বলছে পরম মান ব্যতীত সংখ্যা দ্বারা প্রকাশ করতে। তার মানে আমরা বুঝতে পারতেছি x এর মান, তিনটা পসিবল মান x এর হওয়া সম্ভব, ধনাত্মক, ঋণাত্মক বা 0। এই জায়গায় 0 হওয়ার কোনো সম্ভাবনাই নাই যেহেতু 1 আর 5 এর মধ্যে। তাহলে ধনাত্মক, ঋণাত্মক কোনো একটা দিয়ে ট্রাই করি। আমরা ধরি x ধনাত্মক, ঠিক আছে, বা x গ্রেটার দেন 0। আচ্ছা, যখন x গ্রেটার দেন 0 হয়,
তখন আমরা বলতেছি পরম মানটারে আমরা লিখতে পারবো শুধু এক্স, তাই না? আচ্ছা, তাইলে আমরা এই জায়গায় লিখতে পারি না, সুতরাং 1 পরম মান চিহ্ন উঠাই দিলাম, কারণ এক্স গ্রেটার দেন 0 হইলে আমরা খুব ইজিলি লিখতে পারি যে 1 থেকে সরি পরম মান চিহ্ন বা এক্স এর পরম মান ইকুয়াল টু এক্স হয় যখন এক্স গ্রেটার দেন 0। আচ্ছা, এইটা বা এইখান থেকে, আচ্ছা এটা তো সরাসরি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশই হয়ে গেছে, এটা একটা গেল। এখন এক্স এর মান যে ধনাত্মক তার তো গ্যারান্টি নাই, এক্স এর মান ঋণাত্মকও হইতে পারে। তো এখন আবার ধরি এক্স লেস দেন 0 বা এক্স ঋণাত্মক। আচ্ছা, এক্স যখন লেস দেন 0 বা ঋণাত্মক হয় তখন আমরা পরম মানটা লিখি মাইনাস এক্স, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এখন মডুলাস অফ এক্স এটারে মাইনাস এক্স লিখে দিব, যেহেতু আমরা ধরে নিছি এক্স এর মান 0 থেকে ছোট। তাহলে এইখানে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স 5। এখন আমরা কি করলাম, প্রত্যেকটা অংশেরই -1 দ্বারা গুণ করলাম। মাইনাস সংখ্যা দ্বারা গুণ করলে চিহ্ন পাল্টায় যায়, অসমতার চিহ্ন উল্টায় যায়। তাইলে এই লেস দেন চিহ্নগুলা গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে, -x ইন্টু -1 গ্রেটার দেন 5 ইন্টু -1, বা -1 x -5, বা এটারে আমরা লিখতে পারি -5। ঠিক আছে, তাইলে নির্ণয় প্রকাশ আমরা পেয়ে গেলাম দুই ধরনের, একটা হইতেছে এটা x এর মান 1 আর 5 এর মধ্যবর্তী, অথবা x এর মান হবে -5 আর -1 এর মধ্যবর্তী। তাইলে -5 থেকে -1 এর মধ্যবর্তী যে কোনো মান কত হবে, -4 বা -3। এখন এই -4 বা -3 এর মডুলাস মানটা কত হবে, 4 বা 3। আচ্ছা, 4 বা 3 যদি হয় এগুলা কি 1 আর 5 এর মধ্যবর্তী মান না? অবশ্যই। তার মানে এইটাও একটা সমাধান, এইটাও আর একটা সমাধান, দুইটা সমাধানই এই জায়গায় দেখাইতে হবে। এই ছিল আমাদের পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা। তারপরে আসতেছে আমাদের পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ করা। পরম মান, আচ্ছা এটা মান নির্ণয় গেল, এটা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। এর পরেরটা হইতেছে আমাদের পরম মান সহ প্রকাশ। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। আচ্ছা, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ, এটার একটা ম্যাথ আমরা ধরি যে -1 2x - 3 আর 5, ঠিক আছে, এইরকম একটা মান। এখন দেখি এটা নর্মালি 2x - 3 এই আকারে দেওয়া আছে, ঠিক আছে? তাইলে এখন এই জায়গায় কিন্তু কোনো পরম মান নাই, আমাদের বলছে পরম মান নিয়ে আসতে এবং পরম মান চিহ্নের সাহায্যে এই এই টার্মটারে প্রকাশ করতে। আচ্ছা, এইগুলা প্রকাশের নিয়মটা হইতেছে এই টাইপের যখন দেওয়া থাকবে তখন দেখা যাবে যে একটা সংখ্যা a দেওয়া আছে, এক্স বি এই টাইপের দেওয়া থাকবে, ঠিক আছে? যে এক্স এর মান a আর b এর মধ্যবর্তী একটা মানের সমান, এক্স এর মান a থেকে বড় b থেকে ছোট, এই টাইপেরই দেওয়া থাকবে। আচ্ছা, এই টাইপের দেওয়া থাকলে এই টাইপের ম্যাথগুলা করার নিয়ম হইতেছে এক্স এর দুই পাশে যেই রেঞ্জটা দেওয়া আছে a আর b, এই a প্লাস b এর মান যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পর যেই রেজাল্টটা পাওয়া যাবে ওই রেজাল্টটারে এই দুই পাশের a এবং b দুই পাশ থেকেই বিয়োগ করে দিব। ধরলাম a প্লাস b বাই 2 এর মান এই বক্সটা পাইছি আমরা। তাইলে পরম মান চিহ্ন প্রকাশ দ্বারা প্রকাশের জন্য আমরা ফার্স্টে কি করব, a থেকে এই বক্স বিয়োগ করব,
2x মাইনাস 3 থেকে এই বক্স বিয়োগ করব, 5 থেকে এই বক্স বিয়োগ করব, তারপরে যা আসে ওইটারে আমরা পরম মান আকারে লিখতে পারবো। এটা হচ্ছে যে এই টাইপের ম্যাথ করার প্রসেস। যখন বলবে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, প্রসেসটা কি, এক্স এর দুই পাশে যেই রেঞ্জটা দেওয়া আছে, যে দুইটা সংখ্যা দেওয়া আছে, এখানে -1 5, এই দুইটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, যেই ভাগফলটা পাবো ওইটারে এখানে প্রত্যেকটা টার্ম থেকে বিয়োগ করব, করার পর যে রেজাল্টটা পাবে ওইটার উপর ভিত্তি করে আমরা পরম মান চিহ্ন বসাবো। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা যদি করি, এখন এটার ক্ষেত্রে সমান সমান দিয়ে লিখতে পারি। আমাদের ক্যালকুলেশনে দেখান লাগবে না ম্যাথ করার সময় যে a প্লাস বি বাই 2 এর মানটা কত হয় আসলে, ওইটা আমরা রাফে ক্যালকুলেশন করে এই জায়গায় জাস্ট বসাই দিলেই হবে। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গায় ক্যালকুলেশন করি, a এর মান -1 আর b এর মান দেওয়া আছে 5, তাই না? আচ্ছা, তাইলে a প্লাস b এর মান কত হবে, 5 প্লাস -1 ডিভাইডেড বাই 2, a প্লাস b বাই 2 এর মান, বা 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, বা 4/2 ইকুয়াল টু কত, 2। তাইলে a প্লাস b বাই 2 এর মান কত আসতেছে, 2 আসতেছে, তাই না? a প্লাস b বাই 2 ইকুয়াল টু আমরা পাইতেছি 2। তাইলে ভাগ, এটা পেয়ে গেলাম আমরা। এখন এইটারে কি করতে হবে, এই জায়গায় প্রত্যেকটা টার্ম থেকে বিয়োগ করে দিতে হবে। তাইলে আমরা -1, সেখান থেকে -2 বিয়োগ করলাম, 2x মাইনাস 3 মাইনাস 2, আর এটা 5 মাইনাস 2। এই রাফটা ক্যালকুলেশনে দেখাইতে হবে না, ওইটা শুধুমাত্র আমরা রাফ করে এনে যেই রেজাল্টটা হয় ওইটা এখানে বিয়োগ করে দিলেই হবে, ঠিক আছে? বা -1 এটা, বা এইটার রেজাল্ট কত, -1 -2 মানে -3, 2x এটা -3 -2 মানে হইতেছে -5, আর এটার মান 3। এখন এটারে চাইলেই আমরা পরম মান চিহ্ন আকারে প্রকাশ করতে পারবো। এবার আমরা ওই পরম মান সংক্রান্ত যে স্বীকার্যটা দেওয়া ছিল ওইটার দিকে একটু খেয়াল করি। ওইটার মধ্যে কি ছিল, যে এক্স এর পরম মান লেস দেন এ হলে মাইনাস এ থেকে এক্স এর মান বড় এবং এ থেকে এক্স এর মান ছোট। এখন এই জায়গায় দেখি, এই দুই পাশে -3, এটারে আমরা ধরলাম -a, এই পাশে 3, এটার মান a, আর এই পুরাটারে ধরে নিলাম x, ঠিক আছে? এই জায়গায় -3, এই জায়গায় 3, আর পুরাটার মান মিডলে যেটা আছে সেটার মান ধরে নিলাম x। তাইলে আমরা ইজিলি এই জায়গা থেকে লিখতে পারি না যে x এর পরম মানটা a থেকে লেস দেন হবে, ছোট হবে। তাইলে এটার লেখা যায় x এর পরম মান a থেকে ছোট। তাইলে এই জায়গায় x এর মান কত, আমরা ধরে নিছি কত, 2x - 5, বা 2x - 5 এর মডুলাস মান a থেকে ছোট হয়। এর মান কত ধরছি, 3 থেকে ছোট। দেখলাম যে পরম মান চিহ্নের সাহায্যে আমাদের প্রকাশ হয়ে গেছে। তার মানে এই সমাধানটাকে পরম মান চিহ্ন আকারে প্রকাশ করলে হয় এরকম, 2x - 5 এর মডুলাস মান লেস দেন 3। তুমি এটারে আবার পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, মানে এই জায়গায় যে ম্যাথটা করছি এই প্রসেসে এটারে সলভ করো, করলে দেখবে আবার এই লাইনটাই চলে আসতেছে, পরম মান চিহ্ন ব্যতীত এই রেজাল্টটাই আসতেছে এটারে যদি ক্যালকুলেশন করো। তবে এইখান থেকে আমরা চাইলে এক্স এর সমাধানও বের করতে পারি, সেটা আমরা একটু পরে করব। আচ্ছা, এই ছিল পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। বাকি সব ম্যাথগুলা একই টাইপের, মানে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ, এই টাইপের ম্যাথগুলোর নিয়ম একই সবগুলোর জন্যই। এ আর বি যোগ করব, 2 দ্বারা ভাগ করব, ভাগফলটা প্রত্যেকটা অংশ থেকে বিয়োগ করে দিব, তারপর বিয়োগ করলে দেখব অটোমেটিক্যালি মাঝখানের পার্টটা বাদে বাকি 2 পার্টে একটা আসতেছে মাইনাস আর একটা আসতেছে প্লাস, কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুটা একই হয়। এই জায়গায় -5, এই পাশে 5 আসবে, -6, 6 আসবে। যদি একটার মধ্যে আসে -5, একটার মধ্যে আসে 6, তার মানে অঙ্ক হয় নাই, আবার অঙ্কের ক্যালকুলেশনটা ঠিক মতো করতে হবে।
অঙ্কের ক্যালকুলেশন যদি ঠিক হয় অবশ্যই এই পাশে আর এই পাশে নিউমেরিক্যাল ভ্যালু বা মান আকারে একই সংখ্যা আসবে, শুধু চিহ্ন একটা মাইনাস হবে একটা প্লাস হবে। এই গেল পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। এরপরে হইতেছে আমাদের সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। একই জিনিস, সমাধানের ম্যাথ একই, সমাধান ও সংখ্যা রেখা। আচ্ছা, সমাধান ও সংখ্যা রেখা আমরা একটা ম্যাথ করি। আচ্ছা, সমাধান ও সংখ্যা রেখার মধ্যে 3x - 4 <2 আছে, তো পরম মান আর এই জায়গায় একটা সংখ্যা a আছে <, তো এটার আমরা লিখতে পারি -2 থেকে 3x - 4 এর মান বড় এবং 2 থেকে ছোট। এই জায়গা থেকে লেখা যায় -2 + 4, 3x - 4 + 4, আর এটা 2 + 4। এখান থেকে এটা লেখা যায় 2। আচ্ছা, তারপর এই জায়গায় +4 - 4 কাটা গেলে এটা হবে 3x আর এটা হবে 6, বা 2/3, এটার মান হবে 3x/3, এটার মান হবে 6/3, বা এটার মান হবে 2/3, এটার মানে x আর এটার মান 2। আচ্ছা, যদি এরকম হয় তাহলে এইটা হইতেছে আমাদের সমাধান, যেটা 2/3 থেকে x এর মান বড় কিন্তু 2 থেকে ছোট। এখন এটা যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে যাই তাহলে সংখ্যা রেখাটা কেমন হবে? আমরা এটা ধরলাম 0 বিন্দু, এটা 1 আর এটার মান 2, ঠিক আছে? তাহলে 2/3 এর মান অবশ্যই 1 থেকে ছোট হয়। আচ্ছা, এটা 0, এটা 1 আর এটা 2, এই তিনটা বিন্দু আমরা সংখ্যা রেখায় নিলাম। আচ্ছা, 2/3 এর মান অবশ্যই 1 থেকে ছোট, তার মানে আমরা ধরে নিলাম 2/3 এর মান কত? তাহলে 0 থেকে 1 এর ডিস্টেন্সটারে যদি আমরা 3 ভাগ করি, সেটার মধ্যে 2 ভাগ, তা আমরা ধরে নিলাম এই জায়গায় কোনো একটা বিন্দু, সেটার মান হইতেছে 2/3, ঠিক আছে? এটার মান হইতেছে 2/3 আর এটা তো 2 দেওয়াই আছে। এখন বলছে 2/3 থেকে মানটা বড় x এর এবং 2 থেকে ছোট, তাহলে এদের মধ্যবর্তী যত মান আছে এরা সবগুলা, কিন্তু 2/3 এবং 2 কোনোটাই এটার অন্তর্ভুক্ত না, কারণ এই জায়গায় সমান চিহ্ন দেওয়া নাই, ইজ ইকুয়ালস টু তো বলা নাই, শুধু বলছে x এর মান 2/3 থেকে বড়। তার মানে এটা গোল করব কিন্তু গোল কালো করার দরকার নাই, আর 2 থেকে ছোট মানে 2 গোল করব কিন্তু কালো করার দরকার নাই। তো এই ছিল পরম মান সংক্রান্ত সমাধান, সংখ্যা রেখা, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, আর মান নির্ণয়, সবগুলাই পরম মান সংক্রান্ত। বাসায় ট্রাই করব।